আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকের আমাদের যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো বাংলাদেশের সরকার ব্যবস্থা। বাংলাদেশের সরকার ব্যবস্থা হলো এককেন্দ্রিক এবং এই গণপ্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ। আমাদের এই সরকার ব্যবস্থাটা তিন ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে আইন বিভাগ, এরপর হচ্ছে শাসন বিভাগ, পরটা হচ্ছে বিচার বিভাগ। এই তিনটি নিয়ে। সো আইন বিভাগকে ইংলিশে বলা হয় লজিসলেটিভ ব্রাঞ্চ, অ্যান্ড শাসন বিভাগকে বলা হয় এক্সিকিউটিভ ব্রাঞ্চ, অ্যান্ড বিচার বিভাগ সেটা হচ্ছে জুডিশিয়াল ব্রাঞ্চ। এই আইন, বিচার এবং সংসদ এই তিনটির এগুলোর যে মন্ত্রণালয় রয়েছে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ল বা জুডিশিয়াল অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স। সো আমাদের যে ৩০০টি আসন, মোট ৩৫০টা আসন, তার ভিতরে ৩০০টি আসন হচ্ছে আসন রয়েছে, আর ৫০টি আসন হচ্ছে সংরক্ষিত মহিলা আসন। সো ৩০০টি আসনের ভিতরে প্রথম যে আসনটা রয়েছে সেই আসন ১ নং আসন হচ্ছে পঞ্চগড় জেলা, এবং ৩০০ নং আসন হচ্ছে বান্দরবান। সো এটা হচ্ছে, আর বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। তাহলে আইন বিভাগের কাজ কি? এই যে আমরা ফার্স্ট যেটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইন বিভাগ। সো আইন বিভাগ নিয়ে আজকের আমরা এই যে কয় মিনিট আমরা আলোচনা করা যায় এই বিষয়ে, সেই বিষয়ে আমাদের সারসংক্ষেপে আমরা এখানে আলোচনা করব এবং জানব। সো এখানে আইন বিভাগের কাজ কি আমরা যেটা ফার্স্ট পড়ছি, যেটা আইন বিভাগ লজিসলেটিভ ব্রাঞ্চ। সো আইন বিভাগের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, আইন সংশোধন করা এবং আইন পরিবর্তন করা। এটা হচ্ছে তাদের কাজ। সো সবচেয়ে আমাদের যে সংসদ আসন সংখ্যা সবচেয়ে বেশি আছে হচ্ছে ঢাকা জেলার ভিতরে, সেটা হচ্ছে 20টি। এবং সংবিধানের আইন প্রণয়নের পদ্ধতি হচ্ছে দুইভাবে আমরা কি আইন প্রণয়ন করি। এটা কিভাবে? এটা হচ্ছে জাতীয় সংসদে বিল উত্থাপন। আমরা যে সংসদে যারা এখানে বসে তারা কীভাবে এই আইনটাকে চেঞ্জ করা যাবে, সবাই ভোট দেবে, এর মাধ্যমে যে বিল উত্থাপন করা হয়। এবং পরে হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক, সেটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক, কোনো সংসদ সদস্যদের মাধ্যমে নয়, রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করা হয়, যেটা এখন যে আমাদের চলতেছে, এখন আমাদের বর্তমান যে জুলাই গণঅভ্যুত্থানের পরে যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা চলতেছে, এটা হচ্ছে সেই রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশের উপর ভিত্তি করে। সো আমাদের বাংলাদেশের সংসদের প্রতীক হচ্ছে শাপলা। আর সংসদে অধিবেশন, এবার হচ্ছে সংসদে আমাদের অধিবেশন বসবে। সংবিধানের ৭২ নং অনুচ্ছেদ অনুযায়ী মোতাবেক অধিবেশনে আহ্বান করবেন কি? রাষ্ট্রপতি। তাহলে সংসদ অধিবেশনে আহ্বান করবেন হচ্ছে রাষ্ট্রপতি, সেটা হচ্ছে ৭০ নং অনুচ্ছেদ অনুযায়ী আহ্বান করবেন রাষ্ট্রপতি। সংসদ হচ্ছে নির্বাচিত সংসদ সদস্যরা নির্বাচিত হওয়ার পর সেটা প্রথম অধিবেশন ঘোষণা করবেন ৩০ দিনের মধ্যেই, এবং ২ বৈঠকের মধ্যে পার্থক্য থাকবে হচ্ছে ৬০ দিনের, অতিরিক্ত থাকা যাবে না। তাহলে পার্থক্য থাকতে হবে ৬০ দিনের। এবং প্রথম বৈঠক থেকে শুরু করে ৫ বছর অতিবাহিত হলে সেই সংসদ এরপরে ভেঙে যাবে, সে সংসদ থাকবে না। তাহলে এখানে আমরা কি বললাম? সংসদে অধিবেশন ডাক দিবেন হচ্ছে রাষ্ট্রপতি। সেটা কোন অনুচ্ছেদের বলে? ৭০ নং অনুচ্ছেদের বলে। ৭০ না, ৭২ নং অনুচ্ছেদের বলে। এবং প্রথম অধিবেশন শুরু হবে ৩০ দিনের মধ্যেই, নির্বাচিত হওয়ার পরেই, এবং ৬০ দিনের অতিরিক্ত হওয়া যাবে না, ২ বৈঠক। এরপর হচ্ছে সংসদের স্থায়ী কমিটির সংখ্যা হচ্ছে ৫০, এবং মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি হচ্ছে ৩৯টি, এবং সংসদ সম্পর্কিত স্থায়ী কমিটি 11টি।
এই পর্যন্ত আমাদের যে সংসদ রয়েছে, সংসদে ভাষণ দিয়েছেন মানে বিদেশি লোক যে ভাষণ দিয়েছেন হচ্ছে 2 জন। সো 2 জন মানে বক্তৃতা দিয়েছেন কে? যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল জোসেফ টিটো। সে কে? কোন দেশের রাষ্ট্রপতি? সে হচ্ছে যুগোস্লাভিয়ার। এরপরে সেটা হচ্ছে কত সালে? 1973 সালে। 1973 সালে। এবং ভারতের প্রেসিডেন্ট এবং দ্বিতীয় যে ভাষণ দিয়েছেন সে হচ্ছে ভারতের প্রেসিডেন্ট বারাহগিরি ভেঙ্কটগিরি, যেটা সংক্ষেপে তিনি এসে 1974 সালে। তাহলে প্রথম জন কী দিয়েছে 1973 সালে যুগোস্লাভিয়ার। পরের সাল হচ্ছে 1974 সালে ভারতের প্রেসিডেন্ট বারাহগিরি ভেঙ্কটগিরি, তিনি হচ্ছে সংক্ষেপে বেবি গিরি, তিনি ভাষণ দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন। পরের টার্মিনোলজি যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ওয়াক আউট বিষয়টি কি? সংসদ বিষয়ক আলোচনা, যেটা ওয়াক আউট। সো ওয়াক আউটটা কি? আমাদের যে বিরোধী দল যেটা রয়েছে, যে সিদ্ধান্ত নিল বা স্পিকার যেটা দিল সেটা তারা না মেনে সংসদ থেকে বের হয়ে যাওয়া, এটাকে বলা হয় কি? ওয়াক আউট। সো এটা সবাই পারবে। এটা হচ্ছে গণতন্ত্রের ওয়াকআউট সদস্যদের অধিকার বলে স্বীকৃত, তাদের অধিকার রয়েছে, ওয়াকআউট তারা করতে পারবে। সংসদ বর্জন, সংসদ সুনির্দিষ্ট দাবিতে স্পিকারের কোনো সিদ্ধান্ততে তারা বিরোধী দলের আন্দোলনের ভিত্তিতে সংসদের অধিবেশন তারা বর্জন করতে পারে, এটা গেল বর্জন। এরপর হচ্ছে ফ্লোর ক্রসিং। তাহলে একটা নতুন জিনিস, ফ্লোর ক্রসিংটা কি? সো ফ্লোর ক্রসিং হচ্ছে আমরা যেই আপনার যে দল রয়েছে সেই দলের বিপক্ষে যে আপনি যদি ভোট দেন, এই যে বিপক্ষে যদি অন্য দলে যোগদান, একে কী বলে? ফ্লোর ক্রসিং। এরপর হচ্ছে ট্রেজারি বেঞ্চ, আরেকটি নতুন জিনিস হচ্ছে ট্রেজারি বেঞ্চ। তাহলে ট্রেজারি বেঞ্চটা কি? ট্রেজারি বেঞ্চ হলো হচ্ছে সামনের দিকে যে আসন, যারা সামনের দিকে বসে সেটা হচ্ছে বলা হয় ট্রেজারি বেঞ্চ। সো স্পিকারের ডান দিকে বসবে হচ্ছে সরকার পক্ষীয়, যারা সরকার গঠন করবে সেই দলীয় যারা স্থানীয় প্রধানমন্ত্রী যে হবে, যে স্থানীয় এবং নেতৃস্থানীয় যারা ব্যক্তি রয়েছে তারা বসবে। এবং তার বাম দিকে বা বিপরীত পাশে সামনের সারিতে যারা বসবে তাদেরকে বলা হচ্ছে বিরোধী দলের নেতা। তারা বসবে বিরোধী দলের নেতা এবং হুইপ, নেতা, উপনেতা এবং হুইপ এবং অন্যান্য নেতৃবৃন্দরা। ওটা হচ্ছে সরকারি বিল। আমরা যে বিল পাস করে এটা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে সরকারি বিল আর একটা হচ্ছে বেসরকারি বিল। তাহলে সরকারি বিলটা কি? আমাদের যারা মন্ত্রী হবেন তারা এটাকে কি উত্থাপন করবেন, সেটা হচ্ছে 7 দিনের প্রয়োজন হয়। আর বেসরকারি বিল হচ্ছে যারা কি সংসদ সদস্যরা যারা নির্বাচিত হয়েছেন সেটাকে বলা হয় বেসরকারি বিল। তাহলে সরকারি বিল আর বেসরকারি বিল বুঝলাম। তাহলে সরকারি বিল হচ্ছে 7 দিনের আর বেসরকারি বিল হচ্ছে 15 দিনের প্রয়োজন হয় এটা। আর এই বেসরকারি বিল উত্থাপন করা হয় বৃহস্পতিবার। তাহলে এটা মনে রাখতে হবে আমাদের যে বেসরকারি বিল উত্থাপিত হয় কবে? বৃহস্পতিবার। সরকারি বিল 7 দিনের এবং বেসরকারি বিল হচ্ছে 15 দিনের প্রয়োজন হয়। সো এই হুইপকে সংসদের চিফ হুইপের মর্যাদা একজন হচ্ছে পূর্ণ মন্ত্রীর সমান। তাহলে পূর্ণ যে একজন মন্ত্রী তার সমান হচ্ছে একজন হুইপের ক্ষমতা, প্রধান হুইপের, চিফ হুইপের। সো এখানে আমাদের প্রথম যে হুইপ ছিলেন তার আমরা নাম জানবো। সো প্রথম চিফ হুইপ ছিলেন হচ্ছে শাহ মোয়াজ্জেম হোসেন এবং প্রথম নারী হুইপ ছিলেন খালেদা খানম। প্রথম নারী হুইপ হচ্ছেন খালেদা খানম এবং প্রথম পুরুষদের ভিতরে হুইপ হচ্ছেন শাহ মোয়াজ্জেম হোসেন। নাম অনুযায়ী মনে রাখবেন, সেটা হচ্ছে মোয়াজ্জেম আর হচ্ছে খালেদা খানম। মোয়াজ্জেম আর খালেদা খানম মহিলাদের ভিতর থেকে। এরপর এখানে আমাদের অনেক কিছু রয়েছে, আমরা অত বেশি আলোচনা করব না। এরপর আমরা আলোচনা করব হচ্ছে এই জাতীয় সংসদের যে সদস্য রয়েছে তাদের কি কোনো জবাবদিহিতার কোনোই নেই আছে। তো তারা জবাবদিহিত করবে হচ্ছে, তাদেরকে জবাবদিহি করতে হবে তাদের কাজের জন্য, সেটা হচ্ছে 55-53 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের তারা জবাবদিহি করবে জাতীয় সংসদের নিকট। এরপর হচ্ছে আমরা অধিবেশন নিয়ে আমাদের এই সংসদের যে অধিবেশনটা প্রথম শুরু হয় হচ্ছে 7 এপ্রিল 1973 সালে। 7 এপ্রিল 1973 সালে প্রথম অধিবেশন এবং
এই পর্যন্ত শেষ অধিবেশন এখানে আমাদের শুরু হয়। এটা মেবি আরেকটা রয়েছে, আমরা এইখানে বইতে যেখানে লেখা আছে 30 জানুয়ারি 2019, 2019 সালে। এরপর হচ্ছে বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ, হাউস অফ দ্য নেশন, হাউস অফ দ্য নেশন। জাতীয় সংসদের সভাপতিকে, জাতীয় এই সংসদের আমাদের সভাপতি হচ্ছে স্পিকার, তার অবর্তমানে থাকবেন ডেপুটি স্পিকার। এবং এই স্পিকারের ভোটকে কী বলা হয়, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমাদের, স্পিকারের যে ভোট সেটাকে বলা হয় কাস্টিং ভোট। স্পিকারের ভোটকে বলা হয় কাস্টিং ভোট। আর আমাদের আরেকটি জানতে হবে যে আমাদের প্রথম এবং ষষ্ঠ সংসদে, প্রথম এবং ষষ্ঠ এ পর্যন্ত আমাদের দ্বাদশ জাতীয় নির্বাচন আমাদের হয়েছে, দ্বাদশ পর্যন্ত নির্বাচন, প্রথম থেকে দ্বাদশ। সো প্রথম এবং ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের কোনো বিরোধী দলীয় নেতা ছিল না। আর প্রথম সদস্য ছিলেন কি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম সংসদ সদস্য নেতা ছিলেন। গেল। এবার আমরা কিছু এই দণ্ডবিধি আইন সম্পর্কে জানবো। আমরা আমাদের যে এই বাংলাদেশের দণ্ডবিধি আইন, এটা প্রণীত হয় হচ্ছে 1860 সালে, এবং 144 ধারাতে আমরা জানি এটা সর্বাধিক পরিচিত আইন, দণ্ডবিধি আইন। এটা কিন্তু একটা দণ্ডবিধি আইন, এবং ফৌজদারি কার্যকর হয় 1898 সালে। দণ্ডবিধি 1860 সালে এবং ফৌজদারি হচ্ছে 1898 সালে। এবং এই নারী এবং শিশু পাচার, এটা হচ্ছে পারিবারিক আদালতের ভিতর পড়ে না, একটি বিষয়। এবং আমাদের শিশুর আইন প্রণীত হয় 1900 সালে, শিশু আইন প্রণীত হয় হচ্ছে 1974 সালে, এটা মনে রাখতে হবে। শিশু আইন প্রণীত হয় 1974 সালে। 1974 সালে অনুযায়ী আমাদের যে শিশু আইন যে প্রণীত হয় 1974 সালে, সেই অনুযায়ী বাংলাদেশের শিশুর বয়স হচ্ছে কত বছর, 16 বছর। এবং আমরা জানি এটা পুরুষ এবং নারীর আমাদের পুরুষদের বিবাহ হচ্ছে 18 বছর আর 17 বছর, নারীদের জন্য 18 বছর এবং পুরুষদের জন্য 21 বছর। সো এবারে যৌতুক নিয়মের বিষয়ে, যৌতুক নেওয়া দেওয়া ন্যূনতম শাস্তি হচ্ছে 5 বছরের শাস্তি রয়েছে যদি যৌতুক নেওয়া হয় বা কেউ যদি যৌতুক দেয়। সো কারাদণ্ড বাংলাদেশের নারী ও শিশু দমন পাশ হয়, এটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন সম্পর্কে এই আইনটি পাশ হচ্ছে 2000 সালে। এবং মানুষের ধূমপান, এই একটি বিষয় হচ্ছে আমাদের যে ধূমপান, এই বিষয়ে আমাদের সর্বোচ্চ অর্থদণ্ড হচ্ছে 50 টাকা। এখানে রয়েছে সর্বোচ্চ অর্থদণ্ড 50 টাকা। এবং আমাদের আরেকটি রয়েছে খুবই মারাত্মক জিনিস, সেটা আইন হচ্ছে আমাদের এই যে অ্যাসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সো অ্যাসিড নিয়ে আমাদের খুবই সতর্ক থাকতে হবে, যে অ্যাসিড যে নিক্ষেপ করবে তার মৃত্যুদণ্ড, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এবারে এরপর হচ্ছে আমরা আরেকটি পর্ব হচ্ছে বাংলাদেশে অধ্যাদেশ জারি করা হয় 19 আগস্ট, সংসদীয় আইনের আগস্ট 2008 সালে এটা আইন প্রণয়ন করা হয়। তথ্য অধিকার আইন পাশ হয় 2009 সালে। জেলা আদালত গঠিত হয় 5 জন সদস্য নিয়ে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জেলা আদালত গঠিত হয় 5 জন সদস্য নিয়ে, জেলা আদালত। এবং ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হয় কত সালে আপনারা কি জানেন? সেটা হচ্ছে 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন। সো ডিজিটাল নিরাপত্তা আইনটা কি, যে এই যে আমাদের যে ডিজিটাল যে আমরা ভিডিও ক্রিয়েট করতেছি, বা আমাদের কোনো ডিজিটালি আমরা কি ওয়েবসাইটে আমাদের কোনো কবিতা, কোনো গল্প, যে কোনো আমাদের ডিজিটাল যত কন্টেন্ট রয়েছে, অডিও ভিডিও, আমাদের যে গানগুলো, অডিও, এই গল্পগুলো, সেগুলো বা বই যেগুলো আমরা অনলাইনে বিক্রি করতেছি, এগুলো হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। সো ডিজিটাল কন্টেন্ট এইগুলো আইন, কেউ যদি চুরি করে নিয়ে যায় তাহলে তার কি আইন হবে, তার কি শাস্তি হবে, বা কীভাবে এটা করা যাবে। যদি আপনার জিনিস, আপনার ভিডিও যদি চুরি করে নিয়ে যায়, বা আপনার একটা বই লিখছেন, সেই বইটি যদি সে চুরি করে সে নিজের নামে প্রচার করে, তাহলে কি আপনার কমে যাবে, আপনার ইমেজ কমবে, বা আপনার সেখান থেকে সে লাভ পাচ্ছে না, সে টাকা ইনকাম করতেছে। সো সে জন্য আমাদের যে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 সালে পাশ করা হয়, সেটা কার্যকর হয় 18 সেপ্টেম্বর 2018 সালে। এবং সড়ক পরিবহন আইন একই সালে 2018 সাল। এবং এটাই এরপর হচ্ছে শেষ প্রশ্ন হচ্ছে রাষ্ট্র হলো রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্রটা কি? রাজনৈতিক প্রতিষ্ঠান। এবং আমাদের আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল যে কি সর্বোচ্চ আইন প্রণেতা, সরকারি আইন প্রণেতা, সে হচ্ছে কি তার প্রথম আমাদের অ্যাটর্নি জেনারেল আছে, এটা আমাদের মনে রাখতে হবে, কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে।
MH তোফাজ্জল হোসেন খন্দকার, MH তোফাজ্জল হোসেন খন্দকার প্রথম অ্যাটর্নি জেনারেল, এবং সর্বশেষ হচ্ছে এখন পর্যন্ত আবু মোহাম্মদ আমিন উদ্দিন, আবু মোহাম্মদ আমিন উদ্দিন। সো আজকের আমরা এতটুকু আলোচনা করব। বিষয়টা হচ্ছে আমি এগুলো পড়েছি এবং এগুলো আপনাদের সামনে আমি আবার আমারও রিভাইজ হয়ে যাবে, এবং সে অনুযায়ী আমি এই 5 বা 10 বা 15 মিনিট আলোচনা করেছি যেগুলো পড়ছি। সো আপনারাও নিজেরা পড়েন এবং নিজেরা আলোচনা করেন এবং শেখেন এবং অন্যকে শিখান। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী দিন পরবর্তী ভিডিও নিয়ে, পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।